আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর ইতিহাস বিষয়ে যে 9 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রামপুরহাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে আদিম কথার অর্থ হলো এটা হবে খুব পুরনো। এরপরে দুই আছে আদিম মানুষ প্রথমে খেত এটা হবে কাঁচা মাংস ও ফলমূল। এরপরে তিনে আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো এটা হবে আগুন। এরপর চারে আছে ভীমবেটকা গুহা অবস্থিত এটা হবে মধ্যপ্রদেশে। এরপর পাঁচে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো এটা হবে পোড়া ইট দিয়ে। এরপরে ছয়ে চাকা আবিষ্কার হয় এটা হবে নব্যপ্রস্তর যুগে। এরপরে দুই দাগে আছে এক কথায় উত্তর দাও। একে আছে সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়, তবে পূর্ব আফ্রিকাতে। এরপরে দুই আছে হোমো হাবিলিস কথার অর্থ কী? হোমো হাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। এরপরে তিনি কোথায় ইটের তৈরি সমাধি দেখা যায়, তবে কালীবঙ্গানে। এরপরে চারে আছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এর উত্তরটি হলো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিজ। তাকে এ কাজে সাহায্য করেন রিচার্ড মেডো। এরপরে তিনে দাগে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে মাঝের পাথরের যুগের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এই যে আমরা এখান থেকে এর উত্তরটি বলে দেব। এক হচ্ছে মাঝের পাথরের যুগে হাতিয়ার ছিল ছোট, হালকা ও ধারালো পাথরের। আরেকটি বলবো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। এর পাশাপাশি পশুপালন করে তাদের মাংস খেত মাঝের পাথরের যুগের মানুষেরা। এছাড়াও আরও আছে দুটি, এখানে তোমরা এগুলিও বলতে পারো। এরপরে দুই দাগে যেটা আছে হোমো হাবিলিসদের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো হোমো হাবিলিসদের বৈশিষ্ট্য। হোমো হাবিলিসদের বৈশিষ্ট্য ছিল এক, এরা হাঁটতে পারত ও দলবদ্ধভাবে থাকতো। দুই, সম্ভবত এরা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংস খেত। তিন, এরা প্রথম অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করতে শিখেছিল। এরা একটা পাথরকে আর একটা পাথর দিয়ে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। এরপরে যেটা আছে তিনে দাগে হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল এবং গৃহপালিত পশুর নামগুলি লেখো। এর উত্তরটি হলো এর উত্তরটি তোমাদের আমি বই থেকে বলে দিচ্ছি। 37 নম্বর পৃষ্ঠাতে আছে গম, যব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, সর্ষে এবং ধান। এছাড়া হচ্ছে তুলো, তিল প্রভৃতি ফসল চাষ হতো হরপ্পাতে। আর গৃহপালিত পশুগুলির মধ্যে যেমন ছিল উট, ভেড়া, ষাঁড়, ছাগল ইত্যাদি। এরপরে চারিদিকে যেটা আছে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে পাথরের যুগ কাকে বলে? পাথরের যুগকে সাধারণত ভাবে কয়টি পর্যায়ে ভাগ করা হয় এবং কি কি? এর উত্তরটি হলো লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো, আর পাথরের সেই হাতিয়ার তারা নানা কাজে ব্যবহার করত। এই যুগকে পাথরের যুগ বলা হয়। পাথরের যুগের পর্যায় ভাগ। পাথরের যুগকে 3টি পর্যায়ে ভাগ করা হয়, যথা এক হচ্ছে পুরনো পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। এরপর দিয়েছে মাঝের পাথরের যুগ, মধ্যপ্রস্তর যুগ যেটা সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000 বছর। এরপরে যেটা হচ্ছে নতুন পাথরের যুগ বা নব্যপ্রস্তর যুগ, এটা হবে সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে 4,000 বছর।
এরপরে দুইটা হচ্ছে দাবানল কাকে বলে? এর উত্তরটি হলো বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এরপরে তিনটা হচ্ছে সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? এর উত্তরটি হলো 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার দুটি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদের উপত্যকায় এই দুটি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো, কিন্তু পরে সিন্ধু নদের উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ ও প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। এরপরে চারিটা হচ্ছে হরপ্পা সভ্যতার পশুপালন ও পশুর ব্যবহার সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার অধিবাসীরা পশুপালন ও গৃহপালিত পশুর ব্যবহার জানত। গৃহপালিত পশু হরপ্পা সভ্যতায় গৃহপালিত পশুগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ষাঁড়, ভেড়া, ছাগল প্রভৃতি। এরপর যেটা হচ্ছে পশুর ব্যবহার, হরপ্পা সভ্যতার অধিবাসীরা উট ও ঘোড়ার ব্যবহার জানত। পরিবহনের মাধ্যম হিসেবে তারা উট ও ঘোড়ার ব্যবহার করত। গরু ও গাধাকে তারা গাড়ি টানার কাজে ব্যবহার করত। এরপরে পাঁচে দাগে যেটা আছে 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল। এরপর যেটা হচ্ছে সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা। এর উত্তরগুলি হলো, প্রথমের উত্তরটি হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন এক হচ্ছে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। দুই, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। এরপরে তিনি এটা হচ্ছে আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এর পরের প্রশ্ন উত্তরটি হলো সভ্যতা ও সংস্কৃতি। যেটা সংস্কৃতি বলতে বোঝায় মানুষের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, নাচ গান, শিল্পসহ সব কাজকর্মকে, কিন্তু সংস্কৃতি বলতে সভ্যতাকে বোঝায় না। সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। সভ্যতা আদিম মানুষের জীবনযাত্রায় ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠেছিল। তারা সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকলো। সভ্যতা হতে গেলে যেসব বিষয় আবশ্যক, যেমন গ্রামবসতি, শিল্প, স্থাপত্য, লিপির ব্যবহার, তা মানুষ শিখেছিল ও সভ্যতা গড়ে তুলেছিল। এরপরে দুইটা চেয়ে পাথর থেকে আদিম মানুষের ইতিহাস কিভাবে জানা যায়, চাষবাস কথার অর্থ কী। এর উত্তরগুলি হলো, আদিম মানুষের ইতিহাস জানতে পাথর আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, যেমন বিবর্তন। পুরনো পাথরের যুগের মানুষ এবড়ো খেবড়ো বড় পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। মাঝের পাথরের যুগে ছোট, হালকা ও ধারালো, এবং নতুন পাথরের যুগে আরও অনেক হালকা, ছোট ও ধারালো পাথরের হাতিয়ার ব্যবহার করত। বিভিন্ন ধরনের পাথরে এই সব হাতিয়ার থেকে আদিম যুগের বিবর্তনের ধারণা পাওয়া যায়। এরপরে যেটা আছে জীবনধারা। আদিম মানুষ গুহায় থাকাকালীন গুহার অভ্যন্তরে
পাথরের গায়ে বিভিন্ন পশু শিকারের দৃশ্য এবং বিভিন্ন পশু পাখির ছবি আঁকত। পাথরের গায়ে অঙ্কিত এইসব চিত্র থেকে তাদের জীবনের বিভিন্ন ঘটনা যথা আত্মরক্ষার কৌশল, জোটবদ্ধতার গুরুত্ব, হাতিয়ারের ব্যবহার ইত্যাদি জানতে পারি। এরপরে যেটা আছে তোমাদের চাষবাস কথার অর্থ কী, এর উত্তরটি হলো নতুন পাথরের যুগ থেকে কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে মানুষ থাকতে শুরু করে। এর ফলে চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা, এইভাবেই চাষবাস কথাটি এসেছে। এরপরে তিনটা হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল, এর উত্তরটি হলো পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাক ঐতিহাসিক নদীমাতৃক ও নগরকেন্দ্রিক সভ্যতা। এখানকার উল্লেখযোগ্য নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, রোথাল, কালিবঙ্গান প্রভৃতি। এই শহরগুলির নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। প্রথমে একে আছে জনবসতি এলাকা। হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল জনবসতি এলাকার দুটি ভাগ ছিল। এক হচ্ছে উঁচু এলাকা বা সিটাডেল ও দুই নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না। সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। এরপর দুইটা হচ্ছে বাড়িঘর। পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। এরপর তিনি আছে পয় প্রণালী। পয় প্রণালীর জন্য হরপ্পা সভ্যতার জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যানহোলযুক্ত বড় নর্দমায় এসে পড়ত এবং সেখান থেকে দূষিত জল শহরে বাইরে চলে যেত। এরপর যেটা আছে রাস্তাঘাট। হরপ্পা শহরগুলি রাস্তাঘাট ছিল প্রশস্ত। রাস্তাগুলি উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। এরপর যেটা আছে শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারে আয়তন ছিল প্রায় ৯,০০০ বর্গফুট। এখানে শস্য মজুত রাখা হতো। হাওয়া চলাচলের জন্য এইগুলিতে ঘুলঘুলির ব্যবস্থা থাকতো, ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা থাকতো। প্রজাদের দুঃসময়ে শস্য বিতরণ করা হতো। শস্যাগারের পাশে শস্য মাড়াই করা চাড়াল ছিল এবং শ্রমিকদের আবাসস্থল ছিল। বর্তমানে অনেক ঐতিহাসিক একে বর্তমান ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। এরপর এটা আছে স্নানাগার। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে ১৮০ ফুট দৈর্ঘ্য এবং ১০৮ ফুট প্রশস্ত বিশিষ্ট একটি স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয়। অনেকে একে অভিজাতদের জলকেলির স্থল বলে মনে করেন। স্নানাগার প্রাচীন ভারতে মানুষের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়। পরিশেষে বলা যায় সুপ্রাচীনকালে এত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা ভারতীয়রা বাস করত, এটা গভীর চিন্তার উদ্রেক করে। এই সভ্যতার নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরের মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। এরপরে চারিটা হচ্ছে মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণ আলোচনা করো। এর উত্তরটি হলো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ছিল নতুন পাথরের যুগের মেহেরগড় সভ্যতা। এই সভ্যতার বয়স ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাছাকাছি জেলায় এবং কোয়েটো শহরের ১৫০ কিমি দূরে অবস্থিত ছিল মেহেরগড় অঞ্চলটি। ১৯৭৪ খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক ডক্টর জাঁ-ফ্রাঁসোয়া জারিস এই সভ্যতা আবিষ্কার করেছিলেন। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও বহিঃশত্রু আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়। মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণ এক হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। ভূমিকম্প ও বন্যাকে মেহেরগড় সভ্যতার ধ্বংসের জন্য অনেক ঐতিহাসিক দায়ী করে থাকেন। প্রতি বছর ঝোপ ও
সিন্ধু নদের বন্যা মেহেরগড়বাসীর জীবনকে বিপন্ন করে তোলে। তার উপর ছিল ভূমিকম্পের প্রকোপ। এইসব সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করতে না পেরে মানুষ অন্যত্র চলে যেতে আরম্ভ করে। এরপর যেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। একসময় মেহেরগড় অঞ্চলে জলবায়ুর পরিবর্তন দেখতে পাওয়া যায়। জলবায়ুর পরিবর্তনের কারণে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কমে যায়। এলাকাটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়, ফলে মানুষ অন্য স্থানে আশ্রয় গ্রহণ করতে থাকে। তাই এই অঞ্চলটি মানবশূন্য হয়ে পড়ে। এরপর এটা হচ্ছে তিনি বাসভূমি পরিবর্তন। উন্নত জীবনযাত্রা, খাদ্য ও কর্মসংস্থানের লক্ষ্যে মেহেরগড় সভ্যতার মানুষ সিন্ধু নদের তীরবর্তী অন্যত্র চলে যেতে লাগলো। এরপর এটা হচ্ছে 4 বহিঃশত্রুর আক্রমণ মেহেরগড় সভ্যতার পতনের অন্যতম কারণ। মধ্য এশিয়া থেকে আগত বিদেশিদের আক্রমণে মেহেরগড় সভ্যতা ধ্বংস হয় বলে অনুমান করা হয়। এভাবে বিভিন্ন কারণে একসময় মেহেরগড় সভ্যতার পতন ঘটে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 9 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।